তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স এর এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক নিয়ে পড়াশোনা শুরু করব যেখান থেকে কিন্তু WBPSC এইতে একটা প্রশ্ন আসে, মানে কোনো সম্ভাবনা নেই বা কোনো আসতে পারে এরকম না, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারগুলো যদি খুলে দেখে নাও দেখতে পাবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। সো আজকের টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ক্লাসটাকে একদম এন্ড অব্দি দেখো। যদি এন্ড অব্দি দেখো তাহলে আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন যেটা আসে সেটা কিন্তু তোমাদের পারবে। যাই হোক, এইটা করতে আমার একটা বা দুটো ক্লাস লাগবে, তো আজকে থেকে শুরু করছি, তো তোমরা কিন্তু ক্লাসটাকে খুব মনোযোগ সহকারে দেখো। তো যে টপিকটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো, যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে কি ফ্লুইড কাইনেমেটিক্স। ফ্লুইড কাইনেমেটিক্স আমরা ফ্লুইড মেকানিক্স এর যেদিন প্রথম চ্যাপ্টারটা যেদিন ক্লাসটা আমাদের হয়েছিল সেদিন আমি কিন্তু বলেছিলাম যে ফ্লুইড মেকানিক্সকে আমরা দুটো জায়গাতে পড়বো, দুটো পার্টে ভাগ করে পড়বো। একটা হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স এবং ফ্লুইড ডাইনামিক্স। কি সেটা আমি কিন্তু সেই ক্লাসে বলেছি। তো আমি শুধু আজকে কাইনেমেটিক্সটা নিয়ে বলছি। ফ্লুইড কাইনেমেটিক্স বা মেকানিক্স এর কাইনেমেটিক্স এই যে জিনিসটা, সেটা কিরকম পড়াশোনা, সেখানে হচ্ছে আমরা ফ্লুইডের শুধুমাত্র ফ্লোটাকে পড়বো। কি পড়বো না, শুধুমাত্র ফ্লোটাকে পড়বো। ফ্লোটা কিসের জন্য হচ্ছে বা তার পেছনে কোন প্রেসার কাজ করছে বা কি কারণে কাজ করছে, সো এর পেছনের ফোর্সটা বা এর পেছনের কারণটা নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করবো না, শুধু ফ্লোটাকে নিয়ে পড়াশোনা করবো। তো বলতে পারছি তাদের ব্যাপারটা কিরকম ঠিক বুঝলাম না। ব্যাপার হচ্ছে ধরো আমরা একটা গ্রামে বাচ্চারা কিরকম করে দৌড়োয় সেটা নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে। এবার বাচ্চাটা ধরো একটা বাচ্চাকে তার মা বকা দিয়েছে, সেই জন্য সে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এইটা এরকম যদি আমরা দেখি সেটার সময় বাচ্চাটা একরকম ভাবে দৌড়বে। আমরা কি করছি, শুধু বাচ্চার দৌড়কে নিয়ে পড়াশোনা করছি, কিসের কারণে দৌড় হচ্ছে সেটা নিয়ে না। আবার ধরো একটা বাচ্চা খেলতে যাবে বলে বন্ধুরা ডাকছে বলে বাড়ি থেকে দৌড়ে পালালো, এটার সময় একটা বাচ্চার একরকম। আবার ধরো একটা বাচ্চাকে তার মা হয়তো মানে কি বলবো মারবার জন্য পেছনে তাড়া করেছে, সে দৌড়চ্ছে। তাহলে তিনটে বাচ্চাই দৌড়চ্ছে। আমরা দেখবো কি কোন বাচ্চাটা বেশি দৌড়চ্ছে, কোন বাচ্চাটা কম দৌড়চ্ছে, কোন বাচ্চাটার দৌড়ানোর গতি বেশি, এটা আমরা পড়াশোনা করি। কিন্তু বাচ্চাগুলো কেন দৌড়চ্ছে, এর পেছনে তাদের দৌড়ানোর পেছনে কারণ কি, কেউ ধরো আস্তে আস্তে হাঁটছে, তার মানে তার পেছনে কেউ তাড়া করেনি। তাহলে আমরা তার পেছনে এই আস্তে হাঁটা বা তার জোরে হাঁটা এগুলো নিয়ে পড়াশোনা করছি। কেন সে আস্তে হাঁটছে, কেন সে জোরে হাঁটছে, কেউ তাড়া করেছে কিনা, এগুলো নিয়ে পড়াশোনা করছে না। এক্স্যাক্টলিও তাই ফ্লুইড কাইনেমেটিক্স হচ্ছে তাই। ফ্লুইড কাইনেমেটিক্সে আমরা শুধু ফ্লুইড যে ফ্লো করে তার শুধু ফ্লো নিয়ে পড়াশোনা করবো, মানে ফ্লোয়ের ভেলোসিটি কত, মানে ফ্লোয়ের ব্রেক কত, ফ্লোটার ত্বরণ আছে নাকি, ফ্লোয়েরটা ঘুরছে না, ফ্লোয়েরটা কি ল্যামিনার ফ্লো কি ল্যামিনার ফ্লো না, মানে জাস্ট ফ্লোয়ের প্যাটার্নটা নিয়ে পড়াশোনা করবো। বাট ফ্লো কেন হচ্ছে, মানে এর পেছনে কোনো প্রেশার কাজ করছে, কোনো ফোর্স কাজ করছে, সেইগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো না। সো আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে যে ফ্লুইড কাইনেমেটিক্স মানে হচ্ছে ফ্লুইডের অনলি মোশন নিয়ে পড়াশোনা করবো। বাট কেন মোশনটা হচ্ছে, ঠিক যেভাবে বাচ্চাগুলো কেন দৌড়চ্ছে, কেন আস্তে দৌড়চ্ছে, কেন জোরে দৌড়চ্ছে, কারণটা নিয়ে আমরা যেহেতু পড়াশোনা করছিলাম না, ঠিক এখানেও তাই। যদি ফ্লুইডের আমরা পেছনের ফোর্স নিয়ে পড়াশোনা না করি, সো দ্যাট দ্য স্টাডি উইল বি ফ্লুইড কাইনেমেটিক্স। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেক ইকুয়েশন আছে, ঠিক আছে, একটু ডিরাইভেটিভ নিয়ে ইকুয়েশন আছে, ঠিক আছে, একটু ভেক্টরের কনসেপ্ট আছে, কিন্তু খুব খুব ইজি কনসেপ্ট। তোমরা এইগুলোকে নোটেশন দেখেই হয় কি অনেক ছেলে মেয়ের মধ্যে একটা ভয় কাজ করে, ও এইসব নোটেশন বাবা এগুলো আমি বুঝি না, এগুলো থাক, এগুলো পড়বো না। সো আমি তোমাদেরকে চেষ্টা করবো একদম জলের মতন করে বুঝিয়ে দেওয়া, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, খুবই সোজা। এই চ্যাপ্টারটার মতন সোজা চ্যাপ্টার আমি আজ অব্দি দেখিনি। এত সোজা চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্নগুলোও ভীষণ সোজা আসে, শুধু একটু বুঝে নিতে হবে। আর ভয় পেলে চলবে না, প্রশ্ন দেখে ভয় পেলে চলবে না, ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। এবার হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স, তো আমরা বললাম। তো ফ্লুইড কাইনেমেটিক্স মানে হচ্ছে ফ্লুইডের ফ্লো করা, আমরা ফ্লো করাটা বলবো। তো ফ্লো মানে কি, ফ্লো মানে হচ্ছে সেই ফ্লুইডটার কি না ভেলোসিটি একটা প্যারামিটার, ঠিক আছে, ভেলোসিটি একটা প্যারামিটার। তো আমরা ফ্লো কাইনেমেটিক্স পড়বো মানে কোনো একটা ফ্লুইডের ভেলোসিটি নিয়ে পড়াশোনা করবো। তারপর কি নিয়ে পড়াশোনা করবো, অ্যাক্সিলারেশন মানে সেই যে ফ্লোটা হচ্ছে সেটা ত্বরণে হচ্ছে নাকি সেটা নিয়ে পড়াশোনা করব। তারপরে কি নিয়ে পড়া করব, অ্যাঙ্গুলার ভেলোসিটি,
যদিও অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা আমাদের পড়াশোনার মধ্যে করবো না, বাট ইট ইজ অলসো বাট এটা জিনিস, এটা পড়বার বিষয় ফ্লুইড কাইনেমেটিক্স এর মধ্যে, ঠিক আছে? কেন কি এটাও মোশনের একটা পড়াশোনা, ঠিক আছে? যখন রোটেশনাল হয়, মানে এরকম তো হয় দেখি যে জল এরকম চক্কর খাই, এমন উপর থেকে পড়ে এমন একটা কন্ডিশন হয় যে জল এরকম করে ঘুরে, আমরা দেখেছি জলকে ঘুরতে দেখেছি, ওয়াশিং মেশিনের জল যেরকম করে ঘুরে। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়েও পড়াশোনা হয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা লোকেশন। লোকেশন নিয়েও পড়াশোনা হয়, ঠিক আছে? তো এগুলো মোটামুটি জিনিস বা এগুলো মোটামুটি প্যারামিটার, যে প্যারামিটার গুলোকে আমরা ফ্লুইড কাইনেমেটিক্স এ পড়ছি। আচ্ছা, এটা যদি ফ্লুইড ডাইনামিক্স হতো, ফ্লুইড ডাইনামিক্স এর পড়াশোনা হতো, তাহলে কিন্তু এখানে কি থাকতো? প্রেসার, ঠিক আছে? কোন প্রেসারের আন্ডারে কাজ করছে, ভেলোসিটি হেড, প্রেসার হেড, ঠিক আছে? স্ট্যাটিক প্রেসার, কাইনেমেটিক প্রেসার, এই ফোর্স, এই সবগুলো থাকতো কিন্তু পড়াশোনার মধ্যে। কিন্তু যেহেতু এটা শুধুমাত্র কাইনেমেটিক্স নিয়ে পড়াশোনা করি, সেহেতু হচ্ছে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লোকেশন মানে কি, কোথায় ফ্লো এর কি অবস্থা, এগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্যারামিটার। এবার আরেকটা জিনিস তোমাদের একটু জানতে হবে যে যেহেতু এটা একটা ফ্লো হচ্ছে, সো ফ্লো কিন্তু তিনটে ডিরেকশনেই হতে পারে। মানেটা কি? মানেটা হচ্ছে ধরো আমরা জানি কোঅর্ডিনেট আছে, সাপোজ টু বি এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, আর এটা হচ্ছে জেড, ঠিক আছে? সো যে কোনো একটা ফ্লোর এই তিনটে কোঅর্ডিনেট বাড়াবাড়ি হতে পারে। মানে বেসিক্যালি আমরা তো জানি যে আমাদের পৃথিবী, বেসিক্যালি এই যে পৃথিবী, সেটা 3 ডাইমেনশনাল, সেটা 2 ডাইমেনশনাল বা ইউনি ডাইমেনশনাল নয় যে একটাই ডাইমেনশন আছে বা দুটোই ডাইমেনশন, না, এটা 3 ডাইমেনশনাল পৃথিবী। তাহলে 3 ডাইমেনশনাল পৃথিবী, এই যে ফ্লুইডের যে ঘটনাগুলো ঘটে, সেটা ডেফিনেটলি 3 ডাইমেনশনালি ঘটবার সম্ভাবনা বেশি। সো আমরা যে ফ্লো পড়বো বা ফ্লুইডের যে ফ্লো নিয়ে পড়াশোনা করবো বা মোশন নিয়ে পড়াশোনা করবো, সেটা কিন্তু আমরা 3 ডাইমেনশনালি পড়াশোনা করবো। ক্লিয়ার? এখানে যে পড়াশোনা হবে সেটা কিন্তু 3D পড়াশোনাও হবে, মানে 3D পড়াশোনাও হবে, মানে 1D বা 2D পড়াশোনা তো হবেই, তার সাথে সাথে 3D পড়াশোনাও কিন্তু হবে। আমি জাস্ট তোমাদেরকে এটা হালকা করে বলে রাখলাম, ক্লিয়ার? এবার আমরা পড়াশোনাতে ঢুকবো, তার আগে এখানে আমাদেরকে যেটা জানতে হবে, এবং যেখান থেকে এইতে বলো, জেইতে বলো, এসএসসি জেইতে বলো, একটা প্রশ্ন আসার সম্ভাবনা মারাত্মক, সেটা হচ্ছে কি, যে টাইপস অফ ফ্লো। কি নতুন আমরা একটা টপিক করবো, সেটা হচ্ছে কি, যে টাইপস অফ ফ্লো, মানে অর্থাৎ কত ধরনের ফ্লো হয়, টাইপস অফ ফ্লো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আসে। ওকে, তো প্রথমে আমরা যে টাইপটাকে দেখব, তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি। আমাদের ফ্লুইড মেকানিক্স এর পড়াশোনার দুটো ধরন আছে, বা ফ্লুইড কাইনেমেটিক্স কে পড়ার দুটো ধরন আছে বা দুটো রাস্তা আছে। ঠিক যেভাবে ধরো আমরা চাউমিন খাই, তো চাউমিন খেতে গেলে কি আমরা আইদার কাঁটা চামচ দিয়েও খাই, আবার হয় কি আমরা যে চাইনিজরা যারা চপস্টিক দিয়ে খাই কিনা, তো দুটো প্রসেস খাওয়ার আছে বা দুটো ওয়েতে খাওয়া যায়। ঠিক একই রকম ভাবে ফ্লুইড মেকানিক্স পড়ারও দুটো প্রসিডিওর আছে। কি কি দুটো প্রসিডিওর? মানে ধরো এই একটা ফ্লো হচ্ছে, ক্লিয়ার? এই ডিরেকশনে ধরো এরকম করে ফ্লো হচ্ছে, জল ফ্লো হচ্ছে। এবার আমরা একটা জিনিস করতে পারি, যে ধরো ফ্লুইডের একটা পার্টিকেল ধরলাম, এবার এই পার্টিকেলটার কিভাবে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, তার ভেলোসিটি কত, তার কি কত, সেগুলো আমরা পড়াশোনা করতে পারি। সেটা এক ধরনের পড়াশোনা। আর একটা পড়াশোনা হয় যে ধরো আমরা এরকম একটা সেকশন ধরে নিলাম, এই একটা সেকশনে ধরো এই একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টের ভেলোসিটি কত, বা এই পয়েন্টে হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন কত, এই পয়েন্ট কোথায় সরে গেল, মানে একটা পয়েন্টকে নিয়ে পড়াশোনা। একটা হতে পারে যে কোনো ফ্লুইডের যে কোনো একটা পার্টিকেলকে ধরলাম, সেই পার্টিকেলের কি মোশন হচ্ছে সেটাকে আমরা পড়াশোনা করতে পারি। আরেকটা পড়াশোনা হয় যে কোনো একটা সেকশন ধরলাম, সেকশনের উপরে যে কোনো একটা পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টে বারবার যে ফ্লুইডটা আসছে, সেই ফ্লুইডের কি কি প্রপার্টিজ চেঞ্জ হচ্ছে, বা এই পয়েন্টে ফ্লুইডের এখন ভেলোসিটি, একটু পরে এই পয়েন্টে ভেলোসিটি কত হলো, এই পয়েন্টে এখন অ্যাক্সেলারেশন কত, একটু পরে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন কত হলো। এই দুটো ভাবে কিন্তু পড়াশোনা হয়। ক্লিয়ার? একটা পড়াশোনা হচ্ছে যেখানে ফ্লুইড পার্টিকেল কিভাবে যাচ্ছে, আর একটা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টে আমরা বিচার করবো সবসময়। ক্লিয়ার? তো এই যে পড়াশোনাটা, এটাকে আমরা বলি ইউলারিয়ান পড়াশোনা।
এই পড়াশোনার ধরনটাকে ইউলার দিয়েছিলেন, তো সেই জন্য এটাকে অয়েলার্স পড়াশোনা বলে। ক্লিয়ার? তো আমরা এই ধরনের পড়াশোনা করবো, অর্থাৎ আমরা কি পড়াশোনাটা, আমাদের ধরনটা কি, যে আমরা যে কোনো একটা পার্টিকুলার সেকশন দেখবো, সেই সেকশনে একটা পয়েন্ট ধরবো, সেই পয়েন্টের হিসেবে আমরা সবকিছু কিন্তু বার করবো, বা আমাদের পড়াশোনার ধরনটা কিন্তু এই সেকেন্ড টাইপটা। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে টাইপস অফ ফ্লো। টাইপস অফ ফ্লোতে প্রথম যে ফ্লোটা আসে সেটা হচ্ছে কি, এটা একটু নোটস করে নেবে, হ্যাঁ, এখান থেকে কিন্তু দরকার পড়বে। একটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো, ইউনিফর্ম ফ্লো। আর ঠিক এর উল্টোটা কি হবে, নন ইউনিফর্ম ফ্লো। আমি সেটা লিখছি না, এটাকে বুঝে নাও, তাহলে ওটা তোমরা নিজেরাই করতে পারবে। সো হোয়াট ইজ ইউনিফর্ম ফ্লো? ইউনিফর্ম কথাটার অ্যাকচুয়ালি মানে কি? ইউনিফর্ম কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে আমরা দেখতাম না যে স্কুলে ইউনিফর্ম কথাটা সবচেয়ে বেশি ইউজ কোথায় করেছি, স্কুলে। তো স্কুলে কি হতো, স্কুলে আমরা সবাই একই ইউনিফর্ম পরে যেতাম, মানে আমাদের স্কুলে যে ড্রেস ছিল যে সাদা জামা নীল প্যান্ট, ঠিক আছে, তো স্কাই ব্লু প্যান্ট, তো সবাই সাদা জামা নীল প্যান্ট পরে আছে। সো কি প্রত্যেকটা ছেলে মেয়ের যদি তুমি দেখো ড্রেস ইউনিফর্ম, মানে সব ছেলে মেয়ের ড্রেস ইউনিফর্ম। এবং কি মানে কি, মানে হচ্ছে তুমি যদি ধরো একটা বড় জায়গায় সমস্ত ছেলেগুলো একটা বড় মাঠে দাঁড়িয়ে আছে, আমার স্কুলের ধরো সব ছেলে মেয়েগুলো একটা বড় মাঠে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবার তুমি সেই মাঠে যে কোনো একটা পয়েন্টে চলে যাও, যে কোনো একটা পয়েন্টে গিয়ে দেখো যে সেখানে যে ছেলেটা আছে সেই ছেলেটার ড্রেস কিরকম, তুমি কি পাবে, নীল সাদা পাবে। ধরো আমি বলছি এই পুরো মাঠে সব ছেলেগুলো এরকম করে দাঁড়িয়ে আছে, সব ছেলেগুলো এরকম দাঁড়িয়ে আছে। এবার তুমি যে কোনো একটা পয়েন্টে চলে যাও, ধরো এই একটা পয়েন্টে গেলে, এই পয়েন্টে যে ছেলেটা দাঁড়িয়েছে তার ড্রেস দেখলে তুমি দেখলে নীল সাদা। এই একটা পয়েন্টে চলে যাও, তার ড্রেস দেখলে সে নীল সাদা। আবার এখানে একটা দাঁড়িয়ে পয়েন্ট দেখবেন নীল সাদা, তুমি এখানে চেক করো নীল সাদা। তার মানে কি হচ্ছে যে বলা যেতে পারে যে এই যে তোমার যে এখানে মাঠে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, সেই প্রত্যেকটা ছেলে মেয়ের যে ড্রেস সেটা ইউনিফর্ম আছে। দ্যাট ইজ ওয়াই বলা হয় যে এদের ড্রেসটা কিন্তু ইউনিফর্মলি, বা বলা হয় যে একটা স্কুলে একটা ইউনিফর্ম মেনটেন করা হয়, ইউনিফর্ম অফ মানে পোশাকের ইউনিফর্মিটি মেনটেন করা হয়, পোশাকের ইউনিফর্মিটি মেনটেন করা হয়। ঠিক একই রকম ভাবে যদি একটা ফ্লোকে ইউনিফর্ম বলতে হয়, তাহলে বলা যেতে পারে যে ফ্লোটা যে কোনো জায়গায়, ঠিক আছে, ধরো এই একটা ফ্লো হচ্ছে, এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, ক্লিয়ার? এবার ইউনিফর্ম ফ্লো আমি তখনই বলতে পারবো যখন যদি আমি এই জায়গার একটা পয়েন্ট কনসিডার করি, যে কোনো এই জায়গার একটা পয়েন্ট কনসিডার করলাম, এই জায়গার একটা পয়েন্ট কনসিডার করলাম, এই জায়গার একটা পয়েন্ট, যে কোনো জায়গা ধরো আমি এরকম 4টে পয়েন্ট কনসিডার করলাম, দিয়ে যদি দেখি যে এই জায়গায় ফ্লুইডের যে প্রপার্টি গুলো আছে, কি কি প্রপার্টি, মানে তার ভেলোসিটি হতে পারে, তার ডেনসিটি হতে পারে, ঠিক আছে, আবার এই পয়েন্টের যে ভেলোসিটি ডেনসিটি, এই পয়েন্টের যে ভেলোসিটি ডেনসিটি, এই পয়েন্টের যে ভেলোসিটি ডেনসিটি, যদি ফ্লোটাকে ইউনিফর্ম হতে হয়, ঠিক একই রকম ভাবে যে আমি বলেছিলাম যে স্কুলের সব বাচ্চাকে যদি ইউনিফর্ম সেম হতে হয়, তাহলে কি ইউনিফর্ম যদি সেম হতে হয় তাহলে কি প্রত্যেকটা জায়গার বাচ্চার নীল সাদা হবে। ঠিক একই রকম ভাবে যদি ফ্লোটাকেও ইউনিফর্ম হতে হয়, তাহলে কি প্রত্যেকটা পয়েন্টের যে ফ্লুইড পার্টিকেলস এর যে প্যারামিটার, সেই প্যারামিটার গুলোকেও কিন্তু সেম হতে হবে। অর্থাৎ এই ভিরও এই পয়েন্টেরও যা, এই পয়েন্টেরও তাই, এই পয়েন্টেরও তাই, এই পয়েন্টেরও তাই। অর্থাৎ লোকেশনের পার্থক্যের জন্য বা বিভিন্ন জায়গার লোকেশনের জন্য ফ্লুইড পার্টিকেল গুলোর যখন প্রপার্টির পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, মানে স্পেস পরিবর্তনের জন্য যখন ফ্লুইড পার্টিকেলের বা ফ্লুইডটার বিভিন্ন পয়েন্টে তার প্রপার্টির পরিবর্তন হচ্ছে না, তখন আমরা সেই ফ্লোটাকে বলবো কি ইউনিফর্ম ফ্লো। তাহলে আমরা ম্যাথামেটিক্যালি যদি জিনিসটাকে দেখি, তাহলে কিরকম ভাবে দেখবো, যদি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে আমরা দেখি তাহলে বলতে পারবো যে আমরা পরিবর্তনকে কি করে লিখি, পরিবর্তনকে লিখি হচ্ছে ডেল দিয়ে আমরা পরিবর্তনকে লিখি। তাহলে কিসের পরিবর্তন, আমরা ফ্লুইড প্রপার্টির মধ্যে ধরো ভেলোসিটি একটা প্রপার্টি, ধরে নিচ্ছি আমরা ভেলোসিটির পরিবর্তন, কার রেসপেক্টে, অবশ্যই স্পেসের রেসপেক্টে। এবার স্পেসটা হতে পারে 3টে ডিরেকশন স্পেস হতে পারে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন,
এক্স বাই জেড হতে পারে। আবার যদি আমি পুরো স্পেসকে ধর শুধু এস দিয়ে লিখছি, এস মানে স্পেস, ঠিক আছে, তাহলে ডিভি বা ডেল ভি ডেল এস, ডেল ভি ডেল এস ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? কেন কি ভেলোসিটি বিভিন্ন জায়গায় গেলেও ভেলোসিটি কিন্তু পার্থক্য হচ্ছে না, তার মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের যদি আমরা ডিরাইভেটিভ করি তাহলে কি হয়, সেটা 0 হয়ে যায়, আমরা জানি। সো এইটার মানে কি ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটির পরিবর্তন স্পেসের সাপেক্ষে, ঠিক আছে, এটা স্পেস, এটা এস না লিখে আমরা এরকম লিখতে পারতাম, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু 0, আবার ডেল ভি ডেল জেড ইকুয়াল টু 0, এটাও লিখতে পারতাম। আর তিনটেকে এইভাবে একবারে আলাদা আলাদা করে না লিখে আমরা ডেল ভি বাই ডেল এস, এস কে স্পেস বলে দিলাম, স্পেস বলা মানে তিনটে কোঅর্ডিনেট ওর মধ্যে চলে এলো, ব্যাপারটা ক্লিয়ার। সো ডেল ভি ডেল এস ইকুয়ালস টু 0। কেন 0 হলো? কেন কি জায়গার পরিবর্তনের সাথে সাথে ভেলোসিটি পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ভেলোসিটি কনস্ট্যান্ট, তার কনস্ট্যান্ট ডিরাইভেটিভ করলে সেটা 0 হয়ে যাবে, উই নো দ্যাট, ক্লিয়ার। সো তাহলে যদি তোমাকে বলা হয় যে ইউনিফর্ম ফ্লো মানে কি, তোমাকে পরীক্ষায় এরকম প্রশ্নটা দেবে যে নিচের কোন ফ্লোটা ইউনিফর্ম, তোমাকে দিয়ে দিল ডেল ভি ডেল টি ইকুয়াল টু 0, ডেল ভি ডেল এস ইকুয়াল টু 0, ঠিক আছে। তো তোমাকে বুঝতে হবে যে ইউনিফর্ম ফ্লো মানে কি, স্পেসের সাপেক্ষে ডিরাইভেটিভ 0। আচ্ছা, ভি না হয়ে রো হতে পারে, রো একটা ফ্লুইডের প্রপার্টি, তাহলে রো স্পেসের সাপেক্ষে পরিবর্তন হবে না, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0। আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে এটা যদি নন হয়ে যায় তাহলে কি হবে, এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ পাল্টে পাল্টে যাবে। মানে ধরো কি বলবো, আজকে ধরো ওয়াশিং ডে আছে, স্কুলে হয় না একটা দিন করে ওয়াশিং ডে থাকে, সেদিন যে যা ইচ্ছা তোমার আর কি পোশাক পরে আসতে পারে, তাহলে সেই দিন সমস্ত ধরো ছেলে মেয়েকে মাঝখানে দাঁড় করানো হলো, দিয়ে তুমি যেখানে একটা পয়েন্টে গিয়ে দেখলে তার ড্রেস কি, তার দেখলে গোলাপি একটা জামা পরে এসছে, আরেকজনকে সে লাল একটা জামা পরে এসছে, আরেকজনকে বলছে একটা কালো জামা পরে এসছে। তাহলে এই দিন কি, এই দিন ছেলেগুলো কিন্তু ইউনিফর্ম ড্রেসে আসেনি, ক্লিয়ার, ইউনিফর্ম ড্রেসে আসেনি। ঠিক এরকম ভাবে যদি প্রত্যেকটা জায়গার যদি ভেলোসিটি রো এগুলো যদি পাল্টে পাল্টে যায় ফ্লুইডের, তাহলে আমরা সেটাকে বলবো যে নন ইউনিফর্ম ফ্লো। তাহলে এগুলোকে মনে রাখার জন্য তোমরা কিন্তু এই নামটার ভালো করে মানে বুঝে নাও, যদি ভালো করে মানে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর বেশি করে মনে রাখতে হবে না, ক্লিয়ার। এবার নেক্সট চলে আসি, নেক্সট ফ্লোর কথা যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্টেডি ফ্লো। কি 2 নম্বর ফ্লো যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো। না হোয়াট ডু ইউ মিন বাই স্টেডি? স্টেডি মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমি বারবার করে বলি যে এই ওয়ার্ড গুলোর মানে যদি ভালো করে বোঝো তাহলেই তোমার অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার ওখানেই হয়ে যাবে, ওকে। সো নাও হোয়াট ডু ইউ মিন বাই স্টেডি? স্টেডি মানে কি? স্টেডি মানে আমরা বলি না যে একটা ছেলের খুব স্টেডি পারফরমেন্স, মানে স্যার মানে কি, সে ধরো মাধ্যমিকেও 80% পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও ধরো 80% পেয়েছে, তারপর ধরো গ্র্যাজুয়েশনেও ধরো 80% পেয়েছে, তাহলে আমরা কি বলো এর পারফরমেন্স বাই স্টেডি, স্টেডি ছেলে, এটা বলি তো। এ সব জায়গাতে মোটামুটি ওইটা মেনটেন করছে। দ্যাট মিনস যদি কারো পারফরমেন্স যদি সময়ের সাথে সাথে পার্থক্য না হয় তাহলে আমরা সেটাকে স্টেডি বলি। ঠিক ঠিক একই রকম ভাবে যদি ফ্লুইডের প্রপার্টিজ যদি সময়ের সাথে সাথে পার্থক্য না হয়ে যায় বা পাল্টে না যায় তাহলে আমরা সেটাকে বলবো স্টেডি ফ্লো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো একটা ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ধরো তুমি সকাল 10টার সময় এই ফ্লুইডের এই একটা পয়েন্ট ধরো নিলে, এই পয়েন্টে ধরো তুমি দেখলে মাপলে ধরো ভি একটা পেলে রো একটা পেলে, ক্লিয়ার। আবার সকাল দুপুর 12টার সময় মাপলে, দুপুর 12টার সময় এই পয়েন্টেরই আবার ভি মাপলে রো মাপলে, দিয়ে যদি দেখো যে সকাল 10টার সময় ওই এই জলটার বা এই ফ্লুইডটার এই পয়েন্টে ভি রো যা ছিল দুপুর 12টার সময় এই পয়েন্টের ভি এবং রো একই আছে, তাহলে তুমি বলতে পারো যে এই লিকুইডের যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটা হচ্ছে স্টেডি ফ্লো। কেন কি? সময়ের সাথে সাথে কিন্তু এর কিছু পাল্টাচ্ছে না, মানে ফ্লুইড প্রপার্টি গুলো পাল্টাচ্ছে না। তাহলে স্টেডি ফ্লো মানে বুঝতে পেরে গেছো? স্টেডি বলতে কি?
স্টেডি মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে পাল্টায় না, সেই একমাত্র স্টেডি হয়ে দাঁড়িয়ে আছে ধরো, ঠিক আছে। সো তাহলে আমরা যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখি তাহলে কি লিখবো? ম্যাথামেটিক্যালি লিখবো হচ্ছে ধরো ডেল ভি বাই ডেল টি, ঠিক আছে। ডেল ভি মানে সময়ের সাপেক্ষে ভি এর পরিবর্তন। আগেরটা কি ছিল ইউনিফর্মের ক্ষেত্রে? এই গোলাবে না কিন্তু, বারবার বলো, স্পেসের সাপেক্ষে ভি এর পরিবর্তন। যার সাপেক্ষে সেটাকে নিচে লিখতে হয়, যার পরিবর্তন সেটাকে উপরে লিখতে হয়। আমি সয়েলের ক্লাসেও বলেছি, ফ্লুইডের ক্লাসেও বলছি বারবার করে, এই জিনিস যেন ভুল না হয়। যার পরিবর্তন সেটাকে উপরে লিখতে হয়, যার সাপেক্ষে পরিবর্তন সেটাকে লিখতে হয়, নিচে লিখতে হয়, ঠিক আছে। যেমন আমরা দেখতাম না 100-তে 30 পেয়েছে, তাহলে কি যার যে মার্কসের সাপেক্ষে পরীক্ষা হয়েছে তা সেটা নিচে থাকে 100, আর পেয়েছে কত সেটা উপরে থাকে, ঠিক আছে। যার সাপেক্ষে পরিবর্তন সেটা নিচে, আর যেটার পরিবর্তন হচ্ছে সেটা উপরে। ওকে, ইউনিফর্মের ক্ষেত্রে ডিভি ডিএস এর রেসপেক্টে ছিল, স্পেসের রেসপেক্টে ছিল, আর স্টেডি কিন্তু টাইমের রেসপেক্টে ভি এর পরিবর্তন, ঠিক আছে। সো টাইমের রেসপেক্টে কি ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ভি কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। সো ডিভি ডিটি 0। আবার এটা হতে পারে ডেল রো ডেল টি 0। তো ফর স্টেডি ফ্লো দ্য ফ্লুইড প্রপার্টিজ উইথ রেসপেক্ট টু টাইম ডাজ নট চেঞ্জ, অর্থাৎ ফ্লুইড প্রপার্টি গুলো সময়ের সাপেক্ষে কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই ডেরিভেটিভ সময়ের রেসপেক্টে সেটা কিন্তু 0। আর যদি আনস্টেডি ফ্লো হয়, আনস্টেডি ফ্লো হলে কি হবে? জাস্ট উল্টোটা হবে, মানে এটা যদি আনস্টেডি ফ্লো হয়ে যায় তাহলে এগুলো নট ইকুয়াল টু 0। অর্থাৎ সময়ের সাপেক্ষে, অর্থাৎ 10টার সময় দেখলে যা ভিড়ও হলো, 12টার সময় এসে দেখবে ভিড়ও পাল্টে গেছে। সো ইট ইজ আনস্টেডি ফ্লো। ক্লিয়ার? তাহলে স্টেডি ফ্লো সম্পর্কে আমরা পড়াশোনা করে ফেললাম। নাও এবার আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আসছে, সেটা হচ্ছে রোটেশনাল ফ্লো। কি? রোটেশনাল ফ্লো। রোটেশনাল ফ্লো। সো হোয়াট ইজ রোটেশনাল ফ্লো? মানে নাম শুনে তোমরা বুঝে গেছে এটার মধ্যে খুব একটা বড়সড় কিছু নেই। ওকে, প্রথম যে দুটো বললাম ওদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। স্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, এইখান থেকে প্রশ্ন আসবে। রোটেশনাল ফ্লো মানে কি? রোটেশনাল ফ্লো নাম শুনে বুঝে যাচ্ছ। রোটেশনাল ফ্লো মানে কি? যেখানে ফ্লোটা এরকম ফ্লুইড পার্টিকুলার এরকম মুভ করবে, সরি মুভ করবে মানে কি ঘুরবে, কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে, কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরবে। যেভাবে আমাদের আর কি আমরা ওয়াশিং মেশিনে যে ফ্লোটা দেখে থাকি কিরকম করে ঘুরে, বা টারবাইনের মধ্যে যে ফ্লোটা হয় এরকম ঘুরে। সো যদি কোনো ফ্লুইডের ফ্লো এরকম ভাবে ঘুরতে থাকে কোন একটা অ্যাক্সিসের সাপেক্ষে, তখন আমরা সেটাকে বলি রোটেশনাল ফ্লো, ঠিক আছে। আর যদি ফ্লোটা ইরোটেশনাল হয় তাহলে কি হবে? এরকম ঘুরবে না। ক্লিয়ার? যদি ঘোরে তাহলে সেটা রোটেশনাল ফ্লো, যদি না ঘোরে তাহলে হয়ে যাবে সেটা কি? ইরোটেশনাল ফ্লো। তাহলে ইরোটেশনাল ফ্লোর ক্ষেত্রে এই ভেলোসিটিকে আমরা কি বলবো? যদি সোজাসুজি ভেলোসিটি হয় তাহলে আমরা সেটাকে বলি রৈখিক বেগ, বা কি বলবো, বা ইংরেজিতে বললে আমরা কি বলি, বা বাংলায় ভালো সরল রেখা বরাবর বেগ। বেগ মানে তো সরল রেখা বরাবর। আর যদি সেটা আমাদের ঘোড়া হয় তাহলে সেই বেগকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ইরোটেশনাল ফ্লোর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি WX হতে পারে, y ডিরেকশন হলে WY হতে পারে, আর z ডিরেকশনে হলে W না, সরি এটাকে আমরা ওমেগা বলি, ঠিক আছে। আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কিন্তু ওমেগা দিয়ে লিখি, এটা আমরা ক্লাস 12 এ পড়েছিলাম। ওকে, সো ওমেগা x ইকুয়াল টু 0, ওমেগা y ইকুয়াল টু 0, ওমেগা z ইকুয়াল টু 0 ফর ইরোটেশনাল ফ্লো। বাট যদি রোটেশনাল ফ্লো হয় তাহলে WX নট ইকুয়াল টু 0, এখন আবার W বলছি বারবার করে, এটা আমাকে মাফ করে দিও, উচ্চারণ হয়ে যাচ্ছে বারবার করে, ওমেগা বলার অভ্যাসটা নেই তো। তো ওমেগা y নট ইকুয়াল টু 0 এবং ওমেগা z নট ইকুয়াল টু 0 যদি রোটেশনাল ফ্লো হয়। আর ইরোটেশনাল ফ্লো হলে এগুলো সব 0 হয়, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিছু নেই, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। সো রোটেশনাল ইরোটেশনাল ফ্লোর মধ্যে তোমরা পার্থক্যটা বুঝে গেলে। এবার আরেকটা ইম্পর্টেন্ট ফ্লোতে আসি, সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো। কি খুব ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে। এটা নিয়ে একটা আমরা ফ্লুইড ডাইনামিক্স যখন পড়বো তার আগে এটার একটু পড়াশোনা করব। ক্লিয়ার? তো কি ল্যামিনার ফ্লো, ল্যামিনার ফ্লো
আর 2 নম্বর হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। না, প্রথম কথাটা চলেছি, হোয়াট ডু ইউ মিন বাই ল্যামিনার ফ্লো? ল্যামিনার ফ্লো অ্যাকচুয়ালি জিনিসটি কি? ল্যামিনা কথাটার মানে কি তোমরা জানো? ল্যামিনা কথাটার মানে হচ্ছে একটা লেয়ার বা একটা স্তর যার শুধুমাত্র ক্ষেত্রফল আছে, মানে যার শুধুমাত্র এরিয়া আছে, ঠিক আছে, কিন্তু তার কোনো থিকনেস নেই। মানে ধরে নাও একটা বস্তা বা একটা লেয়ার বা একটা প্লাস্টিক, যে প্লাস্টিকের ধরো যে থিকনেস সেটা একদম 0, বাট তার এরিয়া আছে, ক্লিয়ার? এরকম একটা সিট, সেটাকেই আমরা বলি ল্যামিনা। তো ল্যামিনা ফ্লো মানে কি? ল্যামিনার ফ্লো মানে ধরো এরকম একটা ফ্লো হচ্ছে, সেখানে প্রত্যেকটা লেয়ার মনে হচ্ছে একটা ল্যামিনার মতো। এই ধরো একটা লেয়ার, পরের লেয়ারটা ধরো, পরে এরকম একটা লেয়ার, তারপরে ধরো আর একটা লেয়ার আছে এরকম, লেয়ার, ঠিক আছে? এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু এদিকে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো ফ্লোকে আমরা এরকম পাতলা পাতলা সিটে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা সেটাকে বলবো ল্যামিনার ফ্লো। এখানে একটা প্রশ্ন এসে যায় যে তোমাকে প্রশ্ন করতে পারে যে ল্যামিনার ফ্লোরে এই ল্যামিনা মানে কি? ল্যামিনা কথাটার মানে হচ্ছে যেখানে এরিয়া তো আছে বাট তার থিকনেস টি ইকুয়ালস টু 0। এইগুলোর এই যে সিটগুলো দেখছো, এর এরিয়া আছে বাট এর যে থিকনেস নেই, থিকনেস 0। আচ্ছা, এটা কি বাস্তবে কখনো হওয়া সম্ভব? বাস্তবে কি কারো থিকনেস 0 হওয়া সম্ভব? দ্য আনসার উইল বি নো। বাস্তবে কোনো বস্তুরই বেসিক্যালি আয়তন বা ভলিউম 0 হতে পারে না, ক্লিয়ার? কেন কি? যদি থিকনেস 0 হয়ে যায় তাহলে সেটা ম্যাটারই থাকবে না, তাহলে সেটা পদার্থ থাকবে না। সো দেয়ার উইল বি সাম থিকনেস অলওয়েজ, খুবই মিনিমাম হতে পারে। বাট আমরা যেহেতু ধরে নিচ্ছি এটা একটা ল্যামিনার, আইডিয়ালি ধরে নিই যে এটা এরিয়া তোমার থিকনেস হচ্ছে 0, ক্লিয়ার? বাট অ্যাকচুয়ালি এটা 0 হতে পারে না। সো এই ল্যামিনার ফ্লো কথাটার মানে কি বলতো? বেসিক্যালি ল্যামিনার ফ্লো কথাটার মানে হচ্ছে যে ধরো এই যে লেয়ার, এই লেয়ারে তো অনেকগুলো কণা আছে, এই কণা, এখানে একটা কণা, এখানে একটা, অনেকগুলো ফ্লুইডের কণা আছে। তো প্রত্যেকটা ফ্লুইডের কণা, ঠিক আছে, কি বলতো, ধরো এখান থেকে ফ্লুইডের কণা চলতে শুরু করলো, কিছুক্ষণ পর সে এখানে যাবে, 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 কিছুক্ষণ পর সে এখানে যাবে। অর্থাৎ এই যে লিকুইডের যে কণা এই লেয়ারে, সেগুলো কিন্তু সবাই এই লেয়ার বরাবরই ভ্রমণ করবে বা এই লেয়ার বরাবরই ফ্লো করবে। এইখান থেকে ফ্লুইড কণা এই লেয়ারে কোনোদিনই আসবে না, বুঝতে পেরেছো? বা এখানকার ফ্লুইডের কণা কখনোই এই লেয়ারে যাবে না। তাহলে মানে কি বলা হচ্ছে যে ল্যামিনার, এই এক একটা ল্যামিনারে বা এক একটা স্তরে যে ফ্লুইড কণাগুলো থাকবে, সেই ফ্লুইড কণাগুলো সেই স্তরেই থেকে যাবে থ্রু আউট দ্য ফ্লো। কখনোই এই স্তর থেকে এই স্তরে নেমে আসবে না বা এই স্তরেরটা ওখানে গিয়ে মিশে যাবে না। এই কেসটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। ঠিক বুঝতে পারছো? টার্বুলেন্ট ফ্লো হলে কি হবে? এখান থেকে তোমরা প্রশ্নের আনসার পেয়ে যাচ্ছ। ইয়েস, যখনই যখন এই কণা এখানে চলে আসবে, এই কণা ওখানে চলে আসবে, ওই কণা এখানে চলে আসবে, যখন ফ্লোটা এরকম হয়ে যাবে তখন এই যে টার্বুলেন্ট ফ্লো। মানে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে প্রথম কথা, এই ল্যামিনা থাকবে না। কেন কি? ল্যামিনা ভেঙে যাওয়া মানে কি? এর কণা এখানে চলে এলো, যতক্ষণ এই কণাগুলো এখানে আছে তখন ল্যামিনার, ততক্ষণ ল্যামিনার ফ্লো। যেই কণাগুলো এখানে চলে এলো, এই কণাগুলো ওখানে চলে, সো ল্যামিনা কিন্তু ভেঙে গেল, আর ল্যামিনা আমরা বলতে পারবো না, ক্লিয়ার? সো টার্বুলেন্ট ফ্লো কিন্তু এরকম হয়। এই একটা লেয়ার ধরো, পরের লেয়ার ধরো, এরকম, মানে ঠিক নেই, কোনো শৃঙ্খলাবদ্ধ ভাবে যাচ্ছে না। ক্লাস ছুটির পর বা স্কুল ছুটির পর সবাই গেটের কাছে দাঁড়িয়েছে, একসঙ্গে ধরো হঠাৎ করে গেটটা খুলে দেওয়া হয়েছে, সবাই হুড়মুড়িয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কোনো লাইন মাফিক বেরোচ্ছে না। এরা ধরো স্কুলে লাইন করে ক্লাসরুমে ঢুকছে, আর ছুটির সময় ধরো গেট দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারছো? সো ল্যামিনার ফ্লো সবসময় একটা ফ্লুইড পার্টিকেল একটা ল্যামিনা দিয়ে থাকবে। বাট এখানে কিন্তু এরকম, মানে কি, এইখানে পার্টিকেল গুলোর মধ্যে কোনো কলিশন হচ্ছে না, বাট টার্বুলেন্ট ফ্লোতে এখানে কলিশন হচ্ছে, ক্লিয়ার? এবারে ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো এই দুটোকে ব্যাখ্যা করবার জন্য
বা আরেকটা জিনিস তুমি কি ল্যামিনার ফ্লো থেকে বলতে পারো যে এটা অনেকটা আর কি কি বলবো ইউনিফর্ম ফ্লো এর মতন, যদি বা আমরা ডিরেক্ট ইউনিফর্ম ফ্লো এখানে বলতে পারবো না, অনেকটা মতন। ঠিক আছে, যাই হোক আমি সেটা এখানে আর বলছি না, এটা নিয়ে পরে ডিসকাস হবে। তো ওকে, এবার চলে এসো যে এই ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো নিয়ে যে কনসেপ্টটা বা আমাদের কাছে এই যে পড়াশোনাটা আসে সেইটা কোথা থেকে এসেছে জানো? সেটা হচ্ছে রেনল্ডস। নামটা তোমরা ফ্লুইড মেকানিক্সে অনেকেই শুনেছো। তো রেনল্ডস একটা এক্সপেরিমেন্ট করেছিল, সেখান থেকেই কিন্তু এই তোমার ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো এই কনসেপ্ট এসেছিল। এক্সপেরিমেন্টটা কি ছিল আমি একটু জাস্ট বলে দিই। সেটা হচ্ছে যে এরকম একটা জার ছিল, জারের মধ্যে জার ছিল, এখানে ফ্লো হচ্ছিল, জার না বলে এটা ফ্লো হচ্ছে, জল আসছিল এখান থেকে। ঠিক আছে, এবার এখানে জারের মধ্যে থেকে এরকম একটা ছোট্ট সরু পাইপ বার করা হয়েছিল, সেই পাইপ থেকে এখানে ডিসচার্জ হচ্ছে। ক্লিয়ার? এবার করা হয়েছিল কি, এইখানে একটা ট্রেসার দিয়ে দেওয়া হয়েছিল, যে ট্রেসারটা এসে এখানে পড়বে। ট্রেসার মানে কি, ধর রং, ধর একটু রং দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? রং দিয়ে দেওয়া হয়েছে। এবার ধর এখান থেকে ফ্লো আসছে, ফ্লো এসে এই সরু পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন এই পাইপের মধ্যে দিয়ে ডিসচার্জ খুব কম হবে, যখন ডিসচার্জ খুব কম হবে, তখন দেখা যাচ্ছে এই যে রং, সেই রংটা এরকম একটা একটা করে লেয়ার হিসেবে যাচ্ছে, পড়ছে। ক্লিয়ার? আর যখন এখান থেকে ডিসচার্জ খুব বেশি হবে, মানে খুব বেশি বেশি জল যাবে, তখন দেখা যাচ্ছে কি যে এটা এসে এরকম করে প্রথম দিকে তো এরকম লেয়ার করে আসছিল, কিন্তু পরের দিকে এসে এরকম করে মিশে গেছে, রংটা পুরো জলে মিশে গেছে। সো প্রথম দিকে যখন ডিসচার্জ কম ছিল তখন এই যে রংটা মিশছিল না, একটা লেয়ার হিসেবে এখানে পড়ে যাচ্ছিল এই সরু পাইপ দিয়ে, সেই ফ্লোটা ছিল ল্যামিনার ফ্লো। আর যখন এখানে জলের মধ্যে গুলে যাচ্ছে ডিসচার্জ বেশি, তখন যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এইভাবে তিনি আইডেন্টিফাই করেছিলেন রেনল্ডস। ওকে, এবং এখানে তিনি একটা নাম্বার দিয়েছিলেন যেটাকে আমরা বলি ডাইমেনশন লেস নাম্বার, অর্থাৎ তার কোনো ডাইমেনশন নেই, ইউনিট নেই। সেই ডাইমেনশন লেস নাম্বারটা রেনল্ডস বার করেছিলেন, এবং সেটা দিয়ে ফ্লো সেটা টার্বুলেন্ট হবে না সেটা ল্যামিনার হবে সেইগুলোকে বার করা যায় বা সেইগুলোকে আইডেন্টিফাই করা যায়। ওকে, আমি তোমাদেরকে পাইপের ক্ষেত্রে, শুধুমাত্র পাইপ ফ্লো এর ক্ষেত্রে নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা বই খুঁজে ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে কত হতে পারে রেনল্ডস নাম্বার, টার্বুলেন্ট ফ্লো এবং এর ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন কন্ডিশনাল ফ্লোর জন্য কি হতে পারে সেটা তোমরা একটু বই খুঁজে বার করে নাও। ঠিক আছে, যে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে তোমাদের পড়াটাও হয়ে যাবে। ওকে, আমি এরকম একটু ছোট ছোট করে কিন্তু কাজ দেবো প্রত্যেকটা ক্লাসে। হ্যাঁ, ওকে, তোমাদের ইনভলভমেন্টটা হয়, এতে ভালোটা তোমাদের, এতে কাজ সিদ্ধি তোমাদেরই হবে। ওকে, তো পাইপের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে পাইপ ফ্লোর ক্ষেত্রে রেনল্ডস নাম্বার আমরা আরই দিয়ে লিখি, মাস্ট বি লেস দ্যান 2000 ফর laminar flow, আর RE greater than 4000 for turbulent flow। আর যদি RE 2000 থেকে 4000 এর মধ্যে থাকে, 2000 থেকে 4000 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ট্রানজিশনাল। ক্লিয়ার? তাহলে এই পাইপ ফ্লোর ক্ষেত্রে নাম্বারটাও কিন্তু অনেকবার প্রশ্নে আসে, সম্ভবত 2012 থেকে 14তে এই কোশ্চেন এসেছিল যে পাইপ ফ্লোর ফর ল্যামিনার পাইপ ফ্লো the Reynolds number should be equals to মানে greater than 2000, less than 2000, greater than 4000। ঠিক আছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সো বুঝতে পারছো, তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, এবং বাকি যেগুলো ওপেন চ্যানেল ফ্লো এগুলো হ্যান ত্যান বাকি যেগুলোর জন্য আছে সেগুলোর জন্য কিন্তু তোমরা এইটা পড়ে নেবে রেনল্ডস নাম্বারটা। তাহলে আমরা ল্যামিনার ফ্লো, টার্মিনাল ফ্লো হয়ে গেল। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লো।
আগে কত নম্বর পর্যন্ত বললাম, 4 নম্বর বোধহয় পড়েছি না, এটা বোধহয় 5 নম্বর হবে, যাই হোক ভুল হলে একটু দেখে নিও। তো এটা হচ্ছে যেটা বলবো যে কম্প্রেসিবল ফ্লো, কম্প্রেসিবল ফ্লো। আর উল্টোটা কি হবে? উল্টোটা হবে ইনকম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল। নাও হোয়াট ইজ কম্প্রেসিবল ফ্লো? তোমরা, আমি এটা আগেও বলেছি একবার, তবে আমি জাস্ট রিপিট করে দিচ্ছি। কম্প্রেসিবল মানে হচ্ছে যাকে প্রেসার দিলে ভলিউম কমে যায়। সো যদি ফ্লুইডের ভলিউম কমে যায় তাহলে সেটা কম্প্রেসিবল ফ্লো। আচ্ছা, ভলিউম কমা মানে কি? ডেনসিটি বাড়বে। ভলিউম কমা মানে কি? ডেনসিটি বাড়বে। ক্লিয়ার? আর যেটা ইনকম্প্রেসিবল ফ্লো, তাকে তার ভলিউম তো কমে না, চাপ দিলে ভলিউম কমে না, অর্থাৎ ডেনসিটি কনস্ট্যান্ট থাকে। তাহলে ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে, যদি ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে, যদি ডেনসিটি কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে তোমার সেটা হবে ইনকম্প্রেসিবল ফ্লো। আর ডেনসিটি যদি ভ্যারি করে যায়, ডেনসিটি যদি ভ্যারি করে যায় প্রেসার দেওয়ার সাথে, তাহলে ভলিউম যদি কমে যায় তাহলে সেটা হয়ে যাবে কম্প্রেসিবল ফ্লো। অর্থাৎ এটাকে আমরা যদি পি এর রেসপেক্টে যদি প্রেসার দিলাম আর ডেনসিটি কি ভ্যারি করে যাচ্ছে তাহলে ডাজ নট ইকুয়াল টু 0। আর ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে ডেনসিটি প্রেসারের রেসপেক্টে ভ্যারি করছে না, মানে কনস্ট্যান্ট থাকছে, সো ডেল পি ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে আমরা টাইপস অফ ফ্লো সব কিছু পড়ে নিলাম। ওকে, তো আজকের লেকচারটা এখানেই ছাড়ছি। এর পরের লেকচারে আমরা খুব ইম্পর্টেন্ট একদম ঢুকে যাব, সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, এবং সেখান থেকে 3 ডাইমেনশনাল কন্টিনিউটি ইকুয়েশন, সেখান থেকে এবং যে প্রশ্নগুলো আসে, একবার বা দুবার তোমার হচ্ছে একটা প্রশ্ন এসেওছে, আমি সেই পিএসসি তে আসা প্রশ্নটাকেও ইনক্লুড করে আনসারটা দিয়ে নেক্সট ক্লাসটা কিন্তু শেষ করবো। তো নেক্সট ক্লাসে কিন্তু দারুণ আর একটা ক্লাস হতে চলেছে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সেখান থেকে যেটা এসেছিল সেটাও আমি সলভ করে দেখাবো। ওকে, তাহলে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে এই ভিডিওগুলো তোমরা সবচেয়ে আগে পেয়ে যাও, এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে একটু যদি কাজে লাগে। আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? যদি শেয়ার করো তাহলে কি, যে এডুকেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি বা যেটা আমার উদ্দেশ্য, যে আর কি কি বলবো, মাতৃভাষায় শিক্ষাদানটা যাতে সবার কাছে পৌঁছো, এইটা যে আমার উদ্দেশ্য, সেটা একটুখানি সার্থক হতে পারে তোমাদের একটুখানি সহায়তায় যদি শেয়ার করো বন্ধুদের সাথে। এটা তোমাদের যে কলেজের যে গ্রুপ আছে, যারা অনেকে একটা বলে যে দাদা তোমার লেকচার গুলো সবার মধ্যে শেয়ার হয়ে গেলে সবাই তো জেনে যাচ্ছে, সবাই তো একইভাবে পড়াশোনা করে। আমি তাদের কথা বলি, যারা সিরিয়াস তারা পড়বে, যারা সিরিয়াস না তাদের কিছু যত ইচ্ছা মেটেরিয়ালস দিয়ে দাও, পড়বে না। কেন কি আজকের যুগে দাঁড়িয়ে ইউটিউব বলো, ইন্টারনেট বলো, কোথাও মেটেরিয়ালস এর অভাব নেই। যদি কেউ চায় যে আমি পড়বো, আমি শিখবো, আমি জানবো, কোনো কিছুর অভাব নেই, এটা তো আমরা সবাই জানো। সো বাট চেষ্টা করবো যাতে আমি একটু উৎসাহ পাই, সেই জন্য তোমরা পারলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাসের সাথে। ততক্ষণের জন্য বাই।